স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকার মগবাজার ওয়ার্ল্ডস গেটে ভয়াবহ বিস্ফোরণের কারণ এখনও অজানা। ঘটনাস্থলে এখনও কেবল ধ্বংসস্তূপের চিহ্ন। এর নিচে কেউ চাপা পড়ে আছে কিনা তা অনুসন্ধানে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ মহাপরিদর্শক বলেছেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি তদন্ত করবে তারাও। আর এই দুর্ঘটনায় ঢাকা মেডিকেলে ভর্তি আহতদের মধ্যে 3 জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মারুফা রহমান। রোববার সন্ধ্যার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে মগবাজার। এতে একটি ভবন আংশিক ধসে পড়ে, ভেঙে পড়ে আশপাশের ডজন খানেক ভবনের কাঁচ। বিস্ফোরণে বহু হতাহত হন, সৃষ্টি হয় ভুতুড়ে ও হৃদয় বিদারক পরিবেশের। ঘটনার পরদিন অনেকে এসেছেন ঘটনাস্থলে। কি ঘটেছিল তার বর্ণনাও দেন তারা। বাইরে যাওয়ার তো দরকার নেই, আপনার ঘরই তো সামলাই ধরতেছিলাম। আমার বিল্ডিং এর সব ভাঙা। বিস্ফোরণের কারণে দেয়াল তেল তো ভেঙে গেল, এখন এই প্রোডাক্ট নিয়ে তো ঝামেলায় আছি। সকালেই ঘটনাস্থলে কাজ শুরু করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। জায়গাটি পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। গ্লাসের ভাঙা টুকরা ছাড়া অন্য কিছু কিন্তু আমরা পর্যন্ত খুঁজে পাইনি। তারপরে ভিতরে এখনো মিথেন গ্যাসের গন্ধ আছে ভিতরে। বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে ভর্তি শতাধিক। এর মধ্যে পথচারী এবং সড়কে বিভিন্ন গাড়িতে থাকা যাত্রীও রয়েছেন। ঢাকা মেডিকেলেও রয়েছেন বেশ কয়েকজন। চিকিৎসকরা জানিয়েছেন, এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আমাদের যে 3 জন আছে, 3 জনেরই অবস্থা খুবই মারাত্মক। 90% বার্ন, ইনহেলেশন ইনজুরি, আইসিইউতে রাখা হয়েছে, কেউই সংখ্যামুক্ত না। আহতদের খবর জানতে এবং নিহতদের মরদেহ নিতে স্বজনরা ভিড় করছেন হাসপাতালে। আমার একটা মেয়ে 9 বছর বয়স, এটি দিয়ে আল্লাহ আমারে কি শাস্তি দিল। মোবাইলে ছবিটি দেওয়া হয়েছে, চিহ্নিত হয়েছে যে হ্যাঁ এটা আমার বাড়া, ড্রাইভার কাসেম, আর নিজের গাড়ি। ওইখান থেকে আনার সাথে ওইখান থেকে মৃত্যু হয়েছে আর কি। নিহতদের পরিবারকে 20,000 এবং আহতদেরকে পারিবারিক 10,000 করে অর্থ সহায়তার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। যারা মারা গিয়েছে বাই দিস টাইম তাদেরকে সরকারি সহায়তা যেটা রয়েছে আমরা সর্বোচ্চটাই দিয়েছি, দাফন কাফনের জন্য 20,000 টাকা, এবং যারা অসুস্থ রয়েছে হাসপাতালে চিকিৎসাধীন তাদেরকে 10,000 টাকা করে আমরা দিচ্ছি। বিস্ফোরণের ঘটনা তদন্তে কাজ করছে তদন্ত কমিটি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল থেকে হাইড্রোকার্বনের অস্তিত্ব পাওয়া গেছে। শুধু গ্যাসে এত ভয়াবহ বিস্ফোরণ হতে পারে না। ঘটনাস্থল পরিদর্শন শেষে এমনটাই জানিয়েছেন বিস্ফোরক পরিদপ্তরের প্রধান পরিদর্শক আবুল কালাম আজাদ। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আর ব্যবহারের উপযোগী নয়। বিল্ডিং এর নিচ থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা গ্যাস ডিটেক্টরের মাধ্যমে এটা পরীক্ষণ করেছি। এখানে হাইড্রোকার্বনের অস্তিত্ব পাওয়া গেছে। হাইড্রোকার্বনের অস্তিত্ব পাওয়া গেলে এটাকে ন্যাচারাল গ্যাস হিসেবে এটাকে ধরে নিতে হবে। ন্যাচারাল গ্যাস যেটা আমাদের সরকারিভাবে পাইপলাইনের মাধ্যমে কানেকশন করা হয়ে থাকে। ভবনটি এখন একেবারে ব্যবহারের অনুপযোগী। এখানে এটি এখন এমন একটা অবস্থায় আছে যে কোনো সময় যেখানে বিস্ফোরণ হয়েছে এটা একতলা যেহেতু, এবং এর উপরে আরও 2টো ফ্লোর আছে, তো এই ভবনটা নাজুকের কারণে, বিস্ফোরণের কারণে এখন যে কোনো সময় কিন্তু ভেঙে যেতে পারে। এ বিষয়ে আরো তথ্য জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, আমরা এর আগে প্রতিবেদনগুলো দেখছিলাম এবং হাইড্রোকার্বনের অস্তিত্ব পাওয়া গেছে। সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আসলে সেখানে কি ধরনের উদ্ধার তৎপরতা চালাচ্ছেন? এখানে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এখানে ঘটনা আসলে কেন ঘটেছে এবং এই বিস্ফোরণ কেন ঘটেছে সেটি পরিদর্শনে সকাল থেকে ক্রাইম সিন ইউনিট, র্যাব, বিভিন্ন পরিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর, পুলিশের মহাপরিদর্শক সবাই কিন্তু এখানে এসেছেন এবং এক এক করে তারা হলো এই জায়গাটি পরিদর্শন করেছেন। তো এখানে যেই ক্ষতিটি হয়েছে সেটি আসলে এই বিস্ফোরণের কারণটি কিন্তু এখন পর্যন্ত তারা সঠিকভাবে জানাতে পারেননি।
যেটি তারা বারবারই বলছেন যে এখানে নাশকতার কোনো বিষয় আসলে আছে কিনা সেই বিষয়টিও কিন্তু তারা কোনো আলামত এখন পর্যন্ত পাননি। তারপরও সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এটি আলাদা তদন্ত কমিটি করে সেই তদন্ত কমিটির মাধ্যমে এটি তদন্ত করে দেখা হবে। পাশাপাশি বিস্ফোরক পরিদপ্তরও কিন্তু 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অন্যদিকে ফায়ার সার্ভিসের তো তদন্ত কমিটি রয়েছেই, তারাও কিন্তু হলো এই জায়গাটি ভালোভাবে পরিদর্শন করেছেন এবং এখানে গ্যাসের অস্তিত্ব পেয়েছেন। কিছুক্ষণ আগেই ভবনটির ঠিক সামনে যে মগবাজার সড়কটি ছিল, সে মগবাজার মৌচাক সড়কটি ছিল, সেটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। মানুষ কিন্তু চলাচল করছেন এবং যান চলাচলও কিন্তু এখানে অব্যাহত রয়েছে। তো আমরা যেটি এখানে সর্বশেষ দেখেছি যে এখানে এখন পর্যন্ত ভবনটি একেবারেই ব্যবহারের অনুপযোগী এবং এই ভবনটি আসলে পরবর্তীতে আর মেরামত করেও ব্যবহার করা সম্ভব নয় বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে। এর আরও একটি বিষয় জানাতে চাই, গতকালকে এই বিস্ফোরণের ঘটনার পর কিন্তু আশপাশের কোনো ভবনেই বিদ্যুৎ নেই, যার কারণে এখানে বেশ ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী এবং তাদের ভোগান্তির মাত্রাও কিন্তু চরমে পৌঁছেছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, ধন্যবাদ আপনাকে। মগবাজারের বিস্ফোরণের ঘটনাস্থল থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নাইমা জিকো। মগবাজারের বিস্ফোরণের দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। সংসদে এই মন্তব্য করেন তিনি। রাজধানীর মগবাজারের মতো একটি ব্যস্ততম জায়গায় যে দুর্ঘটনাটি ঘটেছে এই দায়িত্ব সরকারকে নিতে হবে মাননীয় স্পিকার। যত্রতত্র যেখানে সেখানে এভাবে রেস্টুরেন্ট গড়ে উঠছে, সেগুলোর সেফটি আছে কিনা? রাজধানীর মতো জায়গায় যদি আজকে এরকম একটা ঘটনা ঘটে, সেখানে কতগুলো বাস ক্ষতিগ্রস্ত হয়েছে, কি ভয়াবহ একটা অবস্থা আছে, সেখানে অনেকগুলো বাড়ি আজকে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই যে ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে, এটা কার দায়? কে নিবে দায়ী মাননীয় স্পিকার? করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এবার সারা দেশে একযোগে বিধিনিষেধ কার্যকর হলো। আজ সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। নতুন নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে খোলা থাকছে সরকারি বেসরকারি অফিস। তবে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। সব শপিং মল, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ রয়েছে। হোটেল রেস্তোরাঁগুলো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অনলাইনে এবং পার্সেল সার্ভিসের মাধ্যমে খাবার বিক্রি করতে পারবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নিয়মিত টহলের মাধ্যমে বিধি নিষেধ নিশ্চিত করার তথ্য পাওয়া গেছে। এদিকে বিধিনিষেধ উপেক্ষা করেও ঢাকা ছাড়ছে মানুষ। ফেরিঘাটে মানুষের বাড়তি চাপ। পাটুরিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ঢাকায় কিন্তু পণ্যবাহী যান চলাচল ছাড়াও প্রাইভেট কার অনেক বেশি চলছে, তো ফেরিঘাটের অবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ আফরিন আনোয়ার আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি পাটুরিয়া ঘাটে। সেখানে কিন্তু এখন যে 16টি ফেরি কিন্তু চলাচল করছে এবং পণ্যবাহী যে ট্রাক সেগুলো চলছে, আর কিছু কিছু প্রাইভেট কার কিন্তু আপনার সড়কে চলছে এবং সেগুলো কিন্তু প্রাইভেট কার দিয়ে মানুষ কিন্তু আনা নেওয়া করা হচ্ছে এবং অসংখ্য মানুষ কিন্তু এখনও তারা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে তারা নারী, শিশু এবং বাচ্চাদেরকে নিয়ে কিন্তু তারা দেখছেন যে এখন তারা ঘাটে কিন্তু তারা ফেরি পারাপার হচ্ছে এবং সেই এখানে আসলে মানে যে 5টি ঘাট রয়েছে সেই 5টি ঘাটে কিন্তু লোকজন কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এখনও তারা পারাপার হচ্ছে এবং যেহেতু জনসাধারণের জন্য কিন্তু এখনও যে চলাচলের জন্য যে বন্ধ করার কথা সেটা কিন্তু বন্ধ করে নেই, যার কারণে আসলে তারা এখনও তারা যাচ্ছে এবং যাতায়াত করছে এবং লোকজন কিন্তু তারা দেখছেন যে এখনও পার হচ্ছে। এবং বিআইডব্লিউটিসির যে কর্মকর্তা জিল্লুলের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু মানুষজন আসতেছে এবং তাদেরকে আটকানো যাচ্ছে না, যেহেতু তারা ফেরিতে উঠে যাচ্ছে এবং তাদেরকে পার করা হচ্ছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে লকডাউনের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে আফরিনের কাছে। আফরিন।
নাজমুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। এবারে বিধিনিষেধের চিত্র তুলে ধরতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, আপনার কাছে জানতে চাইবো যে আপনি যেহেতু বাড্ডা এলাকায় রয়েছেন, তো বিধিনিষেধ কার্যকরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কতটুকু দেখছেন? আফরিনের বিধিনিষেধ আইন শৃঙ্খলা তৎপরতা চলছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু মানছেন না। লকডাউনের যে কথা বলা হচ্ছে, মাস্ক ব্যবহারে কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না এবং তারা কিন্তু সচেতন না লকডাউন সম্পর্কে। অর্থাৎ আপনি বলছিলেন যে সকাল থেকে যে গতকাল যে প্রজ্ঞাপন জারি হয়েছে, সে প্রজ্ঞাপনের যে নিয়মগুলো বলা হচ্ছে সেখানে কিন্তু কোনো ধরনের মানাচিত্র আমরা দেখিনি, শুধুমাত্র গণপরিবহন বন্ধ বাদে, আর বাকি কিন্তু কেউ মানছেন না। এই বাড্ডাতে আপনার এখনই কিন্তু যানজট রয়েছে, এখন দুপুর 2টার বেশ কিছু বাজে এবং এখানে কিন্তু সাধারণ মানুষ শুধু রিক্সাই না, ব্যক্তিগত পরিবহন কিন্তু অনেকাংশে বের হয়েছে এবং তারা কিন্তু সেই সাধারণ দিনের মতোই যে সীমিত পরিসরে যে লকডাউন, তার কোনো চিত্র আমরা বাড্ডাতে দেখি নাই এবং গাবতলীতে আমরা দেখি নাই। অর্থাৎ এই যে বিধিনিষেধের কথা বলা হচ্ছে সেটা কিন্তু আসলে এখানে চলছে না। আমরা এখানে দেখছি যে যার মতো বের হচ্ছেন এবং মাস্ক তো পরছেন না এবং স্বাস্থ্যবিধি এখানে কোনো বালাই নেই এবং এটা পুরো ঢাকা শহরের চিত্র, শুধুমাত্র বাড্ডার চিত্র না। এখানে পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন, তারা কিন্তু হিমশিম খাচ্ছেন, এত সংখ্যক মানুষ তারাই কিন্তু পারছেন না। সবকিছু মিলে যে এই বাড্ডা এলাকাতে কিন্তু খুব একটা আপনার লকডাউনের কার্যকর হচ্ছে বলে আমরা এখনো পর্যন্ত দেখি নাই। যদিও পুলিশের চেকপোস্ট রয়েছে, তারাও কিন্তু খুব একটা বেশি চেকপোস্টে কিন্তু কাজ করছেন না। সবকিছু কেমন যেন একটি ঢিলেঢালা ভাব এই লকডাউনের, এবং এই লকডাউনের প্রথম দিনের চিত্র কিন্তু বাড্ডা গাবতলী সব জায়গায় কিন্তু একই চিত্র। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আফরিন। মুন্না, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা চলে যাব চট্টগ্রামে, সেখান থেকে জানবো বিধিনিষেধ বা লকডাউনের সর্বশেষ তথ্য। যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ঢাকার চিত্র আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না দেখাচ্ছিল যে খুবই সাধারণভাবে এবং জনসাধারণ স্বাস্থ্যবিধি বা লকডাউন কোনো কিছুই মানছেন না, স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। চট্টগ্রামের চিত্র জানাবেন। ধন্যবাদ আপনি চট্টগ্রামের চিত্রটা কিন্তু ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন। গণপরিবহন একেবারে কিন্তু সকাল থেকে বন্ধ, রিক্সা ছাড়া কোনো পরিবহন আমরা দেখছি না। একইভাবে দেখা যাচ্ছে সড়কের মধ্যে প্রাইভেট পরিবহন যেগুলো আছে, প্রাইভেট কার থেকে নিয়ে সেই পরিবহনগুলো চলাচল করছে। চট্টগ্রাম বন্দর থেকে যে পরিবহনগুলো, যে পণ্যবাহী পরিবহন আছে, সেই পরিবহনগুলো কিন্তু চলাচল করছে। কিন্তু মানুষ কিন্তু ঘরের মধ্যে থাকার কথা থাকলেও কিন্তু বিভিন্ন কর্মব্যস্ততার কারণেই কিন্তু তাদের কিন্তু আসলে রাস্তায় ছুটে আসতে হয়েছে, যেহেতু অফিস থেকে নিয়ে সব কিছু খোলা আছে। সেই অজুহাত দেখিয়ে কিন্তু সকাল থেকে কিন্তু যারা চাকরিজীবী তারা কিন্তু বের হয়ে এসেছেন, এমনকি রিক্সা করে কিন্তু তারা চলাচল করছেন। রিক্সা ভাড়াও কিন্তু দ্বিগুণ তাদের দিতে হচ্ছে, এমন অভিযোগ কিন্তু তাদের রয়েছে। পুলিশ প্রশাসনের যে তৎপরতা, চট্টগ্রাম শহরে কোনো কোনো জায়গায় তাদের একটু তল্লাশি আমরা দেখছি, এমনকি জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট তারাও কিন্তু কোনো কোনো জায়গায় কিছুক্ষণ তারা কিন্তু অপেক্ষা করছিলেন, মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। মানুষও কিন্তু আসলে যে কর্মব্যস্ততার কারণে তাদের ছুটে আসতে হয়েছে, তারা এরকম অভিযোগ কিন্তু দেখাচ্ছেন। এমনকি কাঁচা বাজারগুলোর কথা যদি আমরা আপনাকে জানাই, কাঁচা বাজারগুলোতে কিন্তু মানুষের ভিড়, দ্রুত সময়ের মধ্যে কিন্তু তারা কিন্তু আসলে সেই জায়গাতে বাজার করার জন্য তারা চেষ্টা করছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আফরিনের কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী নয়ন বড়ুয়া এবং তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছিলেন লকডাউনের সর্বশেষ তথ্য। বিধিনিষেধ থাকলেও সাধারণ মানুষ তোয়াক্কা করছে না কোনো ধরনের লকডাউনের নিয়ম শৃঙ্খলা। লকডাউন ও বিধিনিষেধের মধ্যেও উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশের 6 জেলাতে মারা গেছে 60 জন। এর মধ্যে রাজশাহী মেডিকেলে 14, খুলনায় 11, সাতক্ষীরায় 7, কুষ্টিয়ায় 9, চুয়াডাঙ্গায় 12 ও চট্টগ্রামে 7 জন মারা গেছেন। এসব জেলায় করোনায় সংক্রমণও বাড়ছে। সীমান্তবর্তী হাসপাতালগুলোয় রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। শয্যা সংকট দেখা দেয়ায় মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকেই। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। লকডাউন নয়, দরকার স্বাস্থ্যবিধি মানায় কড়াকড়ি আরোপ। হাত ধোয়া, মাস্ক পরা, শারীরিক দূরত্বই রক্ষা করতে পারে করোনা থেকে, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে না রাখতে পারলে আক্রান্তদের চিকিৎসা দেয়া কঠিন হয়ে যাবে। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত।
লকডাউন বা বিধিনিষেধ করোনা সংক্রমণ কমাতে ঘটা করে কিছুদিন পর পর সরকারের তরফ থেকে এমন সিদ্ধান্ত জানানো হয়, কিন্তু বাস্তবতা ঘটছে তার উল্টো। লকডাউনের খবর আসার পরপরই ঢাকা ছাড়া হিড়িক পরে দেশের সব সড়ক নৌপথে। উদাও হয় স্বাস্থ্যবিধি, গাদাগাদি করে অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি যান লাখো মানুষ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জীবন জীবিকার বিকল্প ব্যবস্থা না থাকায় খেটে খাওয়া মানুষের পক্ষে লকডাউনে বিধিবিধান মেনে চলা খুব কঠিন। এতে সংক্রমণ না কমলেও ক্ষতিগ্রস্ত হয় কম আয়ের মানুষ। ফলে লকডাউন নয়, বরং দরকার স্বাস্থ্যবিধি মানায় কড়াকড়ি। সংক্রমণ কিছুটা কমে এলে লকডাউন শিথিল করে ধীরে ধীরে স্বাস্থ্যবিধি পালন, মাস্ক পরা ইত্যাদির মধ্য দিয়ে করোনা প্রতিরোধী লড়াইকে সামনে নিয়ে যেতে হবে। আমরা জানি করোনা প্রতিরোধের দুটো দেয়াল। প্রথম দেয়াল হচ্ছে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা, এবং চূড়ান্ত দেয়াল হচ্ছে টিকা। এক জায়গায় জমায়েত না হওয়া, এইসব বিষয়ে কঠোরভাবে পালন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন সংস্থা এবং সর্বস্তরের জনগণকে সতর্ক থাকতে হবে। তবে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কঠোর লকডাউন মেনে না চললে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়বে। অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, ওষুধের তো কোনো ঘাটতি নাই। সেই দিকে এখন পর্যন্ত আমরা মনে করি যে একটা সহনীয় পর্যায়ে আছি, এবং লকডাউনটা আপনারা মেনে চলবেন। যদি আমরা না মানি তাহলে পরে মৃত্যুর সংখ্যা বাড়বে, আক্রান্ত সংখ্যা বাড়বে এবং হাসপাতালে চিকিৎসা দিতেও মুশকিল হবে। করোনা রোগীদের আইসোলেশন নিশ্চিত না করে শুধু কাগজে কলমে লকডাউন ঘোষণা করলে আদতে কোনো প্রতিকার মিলবে না বলে আবারও সতর্ক করেন বিশ্লেষকরা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সংসদে ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, করোনা মোকাবেলায় জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদের। কোনো আলোচনাই করা হয় না জনপ্রতিনিধিদের সঙ্গে। আমাদের জেলায় জেলায় দেওয়া হয়েছে প্রশাসনিক কর্মকর্তা। মানুষ মনে করে আমরা যা দেই এটা প্রশাসনিক কর্মকর্তারাই দেয়, অথচ প্রশাসনিক যারা কর্মকর্তা তারা কিন্তু যায়ই নাই, অনেকে যায়ই নাই। যেমন আমার নিজের ভোলায় যাকে দেওয়া হয়েছে তিনি এখন পর্যন্ত যান নাই। এটা কিন্তু ঠিক না মাননীয় স্পিকার। এটা একটা রাজনৈতিক সরকার এবং রাজনীতিবিদদের যে একটা কর্তৃত্ব, যে একটা কাজ, সেটা কিন্তু ম্লান হয়ে যায়। সুতরাং আজকে এমপিদের অ্যাকাউন্ট ওয়ার্ড অফ প্রেসিডেন্টস, দি এমপিজ আর অ্যাবাভ দি সেক্রেটারিজ, বাট হোয়াট দে আর নাও, এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে মাননীয় স্পিকার। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আরো খবর নিয়ে ফিরছে একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আগের দিনের থেকে কিছুটা কমেছে। সেই সাথে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গেল 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 5,787 জন। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে ব্রাজিল রয়েছে দ্বিতীয় অবস্থানে। তবে ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা নেমে এসেছে 50,000-এর নিচে। এদিকে দৈনিক করোনা সংক্রমণের রেকর্ড করেছে ইন্দোনেশিয়া। বিপর্যয়ের মুখে পড়েছে দেশটির স্বাস্থ্য সেবা খাত। 24 ঘন্টায় দেশটিতে মারা গেছে 4 শতাধিক মানুষ। এশিয়াতে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হলেও ইউরোপের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এ নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 18,18,00,000-এর ঘরে। দেশের মানুষের গড় আয়ু বেড়ে 72.8 বছরে উন্নীত হয়েছে। এর মধ্যে পুরুষের গড় আয়ু 71.2 বছর, নারীর গড় আয়ু 74.5 বছর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2020 সালের জরিপে এই তথ্য উঠে এসেছে। 2019 সালে মানুষের গড় আয়ু ছিল 72.6 বছর। তার আগের বছর ছিল 72.3 বছর। সোমবার রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জরিপের ফল প্রকাশিত হয়। দেশের জনসংখ্যা এখন 16,91,00,000। এর মধ্যে পুরুষ 8,42,00,000, নারী 8,40,00,000। দেশে এখন খানার গড় আকার 4.3 জন। খাওয়ার পানি ব্যবহার করছে 98.3% মানুষ। অন্যদিকে
আর টয়লেট সুবিধা পাচ্ছে 81.5%। আগামী 30 জুনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির সভা অনুষ্ঠিত না হলে 10 কোটি টাকা ফেরত যাবে সরকারি কোষাগারে। প্রশাসন বলছে এই টাকা ফেরত গেলে আগামীতে বিশ্ববিদ্যালয়ের মোট বরাদ্দের ওপর প্রভাব পড়বে, একই সঙ্গে নানা উন্নয়ন কাজে বিঘ্ন ঘটবে। সদ্যবিদায়ী উপাচার্যের শেষ কর্মদিবসের নিয়োগ কাণ্ডে এখন বেকায়দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদনে বিস্তারিত। এবছরের 6 মে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের নিয়োগ কাণ্ডে বেকায়দায় পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনিক নানা কাজে আন্দোলনের নামে বিঘ্ন ঘটাচ্ছেন তারা। এই নিয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিতর্কিত নিয়োগ পাওয়াদের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় দুই নেতা। শিক্ষামন্ত্রী আমাকে ফোন করে এই পরিস্থিতির যাতে সমাধান হয় এ বিষয়ে তিনি আমাকে নির্দেশনা দিয়েছেন। তিনাদের আমাদের প্রতি একটা নির্দেশনা আছে যে বিশ্ববিদ্যালয়ে জানে যে ক্যাম্পাসটা যেভাবে চলছে সেভাবে জানে চলে, আর সার্বিক যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কার্যক্রম আছে তারা যেন নির্বিঘ্নে করতে পারে। শিক্ষামন্ত্রীর নির্দেশে স্থানীয় নেতারা মধ্যস্থতা করলেও তাতে কাজ হয়নি। আন্দোলনের নামে বাধার মুখে পড়ে আর্থিক কমিটির সভা ও সিন্ডিকেট করতে না পারায় প্রায় 10 কোটি টাকা ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে। পরবর্তী বছর আবার চাইতে হবে, নতুন করে আবার চাইলে তখন আবার আসবে, তখন কাজ করতে হবে। এই কাজটা এখন করা যাবে না, বাজেটে বরাদ্দ না দিতে পারলে তো আর করা যাবে না। সংস্কার কাজটা করবার জন্য আমরা একটা এফসি মিটিং কল করেছিলাম 19 তারিখে। আনফরচুনেটলি আমরা সেই এফসি মিটিংটা কন্ডাক্ট করতে পারিনি। শুধু সভা করতে না পারা নয়, বিতর্কিত নিয়োগ পাওয়াদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে পুলিশের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাসার যে গেটটা ছিল সেটাকে উঁচু করে ফেলে দিয়ে 50-60 জন বলবো যে ওই যাদেরকে জব পেয়েছে বলা যেত সকল, তারা বাসায় ঢুকে যায়। অর্থ বছরের শেষ হতে 2 দিন আছে। অর্থ কমিটি ও সিন্ডিকেট সভা না হওয়ায় আবাসিক হল সংস্কারের 5 কোটি এবং 2020-21 অর্থ বছরের বাজেটের উদ্বৃত্ত থাকা 5 কোটি টাকা ফেরত যাওয়ার উপক্রম হয়েছে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। কুড়িগ্রামে ভেজাল ইরানি বিটুমিনে সড়কের কাজ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে ঠিকাদার। প্রকৌশলীর আপত্তি এবং স্থানীয়দের তোপের মুখে সর্বশেষ কাজ বন্ধ রাখতে বাধ্য হয় ঠিকাদার। এদিকে কাজে বাধা দেয়ায় ঠিকাদার প্রকৌশলীকে বদলির হুমকিও দিয়েছে। লালমনিরহাটের বিভাগীয় প্রকৌশলী জানান, নিম্নমানের বিটুমিন ব্যবহার আবার প্রকৌশলীকে হুমকি, এই দুটি বিষয়ে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কুড়িগ্রাম থেকে হুমায়ুন কবির সূর্যের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি কুড়িগ্রাম জেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে যাত্রীদের নিরাপদে ট্রেনে ওঠানামার জন্য আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়। এ সময় প্রায় 40 বছর ধরে মেরামতহীনভাবে থাকা আরকে রোড থেকে স্টেশনে ঢোকার অ্যাপ্রোচ রোড নির্মাণেরও দাবি ওঠে। এলাকাবাসীর আন্দোলন ও লিখিত আবেদনের প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ 1,63,00,000 টাকা ব্যয়ে ফুটপাত, ড্রেন, ডিভাইডার ও অ্যাপ্রোচ রোড নির্মাণ কাজ শুরু করে। গত 7 মে সিলকোটের কাজ করার জন্য ঠিকাদার উদ্যোগ নিলে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী দেখতে পান যে নিম্নমানের 80 থেকে 100 গ্রেডের ইরানি বিটুমিন আনা হয়েছে। এমন একটা নিম্নমানের বিটুমিন, যে বিটুমিন দিয়ে কাজ করলে হয়তো দেখা যায় 6 মাসের মধ্যে রাস্তা নষ্ট হয়ে যাবে। এলাকাবাসীর আপত্তির মুখে সংশ্লিষ্ট প্রকৌশলী উনি ঠিকাদারকে কাজ বন্ধ করতে বলেন, কিন্তু ঠিকাদার তখন ক্ষিপ্ত হয় এবং বলে যে প্রকৌশলীকে বদলি না করা পর্যন্ত এই রাস্তার কাজ আর করবো না। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলে তারা জানান 60 থেকে 70 গ্রেডের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিটুমিন না পাওয়ার কথা। সবাই ভালো বলে, সবাই এখানে আমি যে কাজ করছি সবারই একই কথা, সবাই ভালো। ভাই যেটা বলছে 80/90, আপনি শিডিউলে যেটা আছে না, জি শিডিউলে অনুযায়ী আমরা দিয়েছিলাম। কিন্তু বাস্তবতা হলো স্টার্ন রিফাইনারি লিমিটেড সহ দেশীয় প্রতিষ্ঠানের উন্নত মানের 60 থেকে 70 গ্রেডের বিটুমিন বাজারে সহজলভ্য, কিন্তু মানহীন বিটুমিনে স্বল্প মূল্যে কাজ করতেই তারা প্রচলিত ইরানি বিটুমিন ব্যবহার করেছে এবং হুমকিও দিয়েছে। ওনারা 80-100 গ্রেড বিটুমিনটা নিয়ে আসছেন আর কি, আমরা সেটা কাজ করতে দেই নাই যে 80-100 গ্রেডটা দিয়ে কাজ করা যাবে না। তো তখন ঠিকাদার কাজ বন্ধ করে দিয়ে উনি চলে যায় যে এখন কাজ করবে না। আমি কাজ বন্ধ করে দিয়ে যখন আমরা চলে যাই তখন উনি হুমকি দিতে যে আমাকে ট্রান্সফার করিয়ে তারপরে ওই বিটুমিন দিয়েই কাজ করবে।
এ বিষয়ে রেলের লালমনিরহাট জোনের বিভাগীয় প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান নিম্নমানের বিটুমিন ব্যবহার এবং প্রকৌশলীকে হুমকি দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন তারা। এটার জন্য আসলে ঠিকাদারে বেশি সাফার করবে, কারণ আমরা তো কাজ ফাইনালি বুঝে নেব। সম্প্রতি সড়ক ও মহাসড়ক বিভাগ নিজেই জানিয়েছে আমদানি করা নিম্নমানের বিটুমিন ব্যবহারে সড়ক টেকসই হচ্ছে না আর বাড়ছে সংস্কার ব্যয়। এছাড়া আমদানিকারক সিন্ডিকেট কৌশলে ইরানি বিটুমিন সংযুক্ত আরব আমিরাতের নামে বাংলাদেশে আনছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনের সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। লকডাউন আতঙ্কে বাজারে শনিবার থেকে বেড়েছে ক্রেতাদের ভিড়, আর এই সুযোগে দাম বেড়েছে প্রায় সবকটি নিত্যপণ্যের। চালের দাম বস্তা প্রতি বেড়েছে 50 টাকা, পাশাপাশি প্রায় সব সবজির দাম বেড়েছে 2 থেকে 10 টাকা পর্যন্ত। পিছিয়ে নেই পেঁয়াজ, আদা, রসুন সহ সব ধরনের মশলার দাম। নিত্যপণ্যের হঠাৎ দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে সিরিয়া ইরাক সীমান্তে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। পেন্টাগন বিবৃতি দিয়ে হামলার কথা স্বীকার করেছে। জো বাইডেন ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয়বার ইরাক সিরিয়া সীমান্তে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানিয়েছে সোমবার ভোরে সিরিয়ার 2টি জঙ্গি ঘাঁটি এবং ইরাকের একটি ঘাঁটিতে আক্রমণ চালানো হয়, যেখানে জঙ্গিদের অস্ত্র ভান্ডার ছিল বলে দাবি করেছে পেন্টাগন। শেষ করব নিউজ 24 দিনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।